হ্যাঁ তোমাকেই বলছি। আচ্ছা এখানে আলী মোল্লার বাসা কোনটা? তার কাছে কি দরকার, আমাকে বলুন, দেখি আমি কিছু করতে পারি কিনা। কি তোর মতো একটা চাষার কাছে বল? বাবারে বাবা, গ্রামের চাষা আবার শুদ্ধ ভাষায় কথা বলছে। দেখেছো ভাইয়া, দেখতে পাচ্ছ যে আমরা শহর থেকে এসেছি, তাই আমাদের সাথে খাতির জমানোর জন্য শুদ্ধ ভাষায় কথা বলছে। বাসা কোনটা? আচ্ছা আমি তো আপনাদের সাথে খারাপ কোনো ব্যবহার করিনি, আমি বলেছি আলী মোল্লার বাড়িতে কি কাজ, যদি কোনো প্রয়োজন থাকে আমি নিজেই তার বাসায় আপনাদেরকে নিয়ে যাবো। আর এতটুকু তাই বলে আপনি আমার গায়ে হাত তুললেন। মেরেছে, বেশ করেছে। এখানে দাঁড়িয়ে যদি তুই আমাদের মুখে মুখে আবার তর্ক করিস তাহলে তোকে আবার মারবো। এই তুই জানিস আমরা কারা? আমরা শহরে থাকি। ভাইয়া চলো তো এখান থেকে, শুধু শুধু এই চাষার সাথে এখানে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমরা অন্য কারো কাছ থেকে জেনে তারপরে আলী মোল্লার বাসায় যাব। চলো। চল, আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। তবে আপনার বাড়িটা একদম গ্রামের ভেতরে, তো গাড়ি নিয়ে আসা যায় না। আমার গাড়িটা সেই গ্রামের এক কোণে রেখে হেঁটে হেঁটে এখানে আসতে হলো। আরে একটু ঝামেলা হয়েছিল, যাই হোক এসব কথা বাদ দিন। আঙ্কেল, বিয়ের পরে আমি কিন্তু এই গ্রামে থাকতে পারবো না। গ্রামের পরিবেশটা একদমই নোংরা, তাই না? মাঝে মাঝে আমার ছেলে গিয়ে থাকে, আমিও থাকি। বিয়ের পরে তুমি ওখানেই থাকবে? ওয়াও, সত্যি? তাহলে তো অনেক ভালো হবে। হ্যাঁ দেখেছো, এই চাষাটা ফলো করতে করতে এখানে চলে এসেছে। এই চাষা, তুই এখানে কিভাবে ঢুকলি? আঙ্কেল, এই চাষাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিন। এমনকি আমাদের মুখে মুখে তর্কও করেছে। আরে তোমরা ভুল বুঝছো, আমার পুরো কথাটা অন্তত শোনো। না আঙ্কেল, আমাদের কথাও ভুল হচ্ছে না। দেখি ওনারা কি কি বলতে পারে। বাবা মানে ভাইয়া, এই চাষা এসব কি বলছে? আঙ্কেল, এই চাষা কেন আপনাকে? আঙ্কেল, আপনি এসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আপনি আপনার ছেলের যে ছবি আমাকে পাঠিয়েছিলেন তার সাথে তো এই ছেলের কোনো মিল নেই। তাছাড়া আপনি বলেছেন দেশ থেকে এই ছবিটা তুলেই পাঠিয়েছিল। আমার ছেলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে এসেছে, কিন্তু দেশে এসেও সে তার পূর্বপুরুষের কথা ভুলে এর উপর ডিগ্রি নিয়ে এসেছি, আর বাংলাদেশে এসে এর উপরই কাজ করতে যাচ্ছে। একটা মানুষ গ্রামের পোশাক পরতেই পারে, গ্রামের কাজ করতেই পারে, তারা এটা চিন্তা করে না পোশাকের আড়ালে কি আছে। আজ এই গরিব চাষারা মাঠে বসে কঠোর পরিশ্রম করে বলে আজ আপনাদের মতো মানুষের রাতিয়ে ফসল ফলিয়ে তারপর খেতে হতো। যাই হোক, আপনাদের মতো ধনী অহংকারী মানুষদেরকে এ ধরনের কথা বলে কোনো লাভ নাই। কিন্তু একটা কথা জানেন কি, মানুষের প্লিজ তুমি কিছু মনে করো না। আর আঙ্কেল, আপনি একটু আপনার ছেলেকে বুঝিয়ে বলুন না। বাবারে যা হওয়ার হয়েছে, ওরা তো ভুল স্বীকার করেছেই। গরিব যদি কোনো ধনী নারীকে বিয়ে করে, ওই নারী তখন শাসক হয়ে যায়। বাবা, তুমি কি চাও আমি কোনো শাসকের পায়ের নিচে থাকি? প্লিজ। পারো না, প্লিজ তোমরা এখন আসতে পারো। আঙ্কেল প্লিজ। দয়া করে আমাকে কোনো রিকোয়েস্ট করো না, কারণ যারা গরিবকে ভালোবাসে না। তোর মাথায় এমন কি হয়ে গেছে? তুই এগুলো কি করতেছিস? তুই ঠিক আছিস তো? তোরে তো আছে আমাদের গায়ে কেন হাত তুলতেছিস? কি হয় না এরকম স্যার? এই মহিলার জন্য। ম্যাডাম, ম্যাডাম আমার না 20,000 টাকা? তোর বেতন হচ্ছে মাত্র 10,000 টাকা, আর তুই এসে বলতেছিস যে তোর 20,000 টাকা। আর তুই যদি এই বাড়ি থেকে চলে যাস তাহলে কাজগুলো কে করবে? তোর মা এসে করবে? ম্যাডাম আপনি কইেন না ম্যাডাম, আমি জানি আমার বেতন আমার বিপদ হয়ে যাবো, সর্বনাশ হয়ে যাবো। ম্যাডাম আপনি আমার 20,000 টাকা দেন ম্যাডাম, আর 10টা দিনের ছুটি দেন। আমি আমার মারে ডাক্তার দেখায় আমার চলো। ছুটির নাম না ভুলে যা। আর তোর মার চিন্তা করতে হবে না, অসুস্থ আজ আছে কাল নাই থাকবে, সমস্যা কি? ব্যাস, একটা টাকা আর তুই পাবে। এখন চুপচাপ গিয়ে কাজ কর। ম্যাডাম আপনি কি করলেন? মানে এই মাসের টাকাটাও দিবেন না আমারে? আমার বাড়িতে টাকা পাঠাবো। এই কথা একবার বলছি কি কথা কানে যায় নাই? আমি যেহেতু বলছি তোকে, আমি না কোনো ছুটি দিব না কোনো অ্যাডভান্স টাকা দিব। দেখবো নে তোর মার চিকিৎসা কিভাবে করাস আর নিজে কিভাবে চলিস। ম্যাডাম আমার কথাটা তো যা এখান থেকে। টাকা বেশি দেন না, আমার মাটা রে আমি ডাক্তার দেখাবো, আমার মাটা অসুস্থ। কিন্তু মহিলা আমার 10,000 টাকা তো দেয় নাই এই মাসের ভেতর। আপনাকে দুজনের জন্য আমার মা মারা গেছে। কি বলছিস তুই সব? তোর মা মারা গেছে? দেখ, ও আমাকে বলছিল যে মতো বেতন দিয়ে দেওয়া হয়, তাহলে এক্সট্রা টাকা দেওয়ার কোনো দরকার নাই। কিন্তু ও তো আমাকে একটাবারও বলে নাই যে তোর মায়ের চিকিৎসার জন্য তুই টাকা চাইছিস। আচ্ছা ঠিক আছে, সত্যি বলছি, ঘোড়া করেও জানি না যে তোর মা অসুস্থ, তোর মায়ের চিকিৎসার জন্য তুই ওর কাছে টাকা চাইছিস। ও আমাকে যেটা বলছে আমি সেটাই বুঝছি, আর সেটা বুঝেই আমি ওকে। তুই একটু ঠান্ডা হ। দেখ, তোর মাকে তো আমরা আর ফেরত এনে দিতে পারবো না। নিয়ে গেছে আল্লাহর বান্দা, আল্লাহ নিয়ে গেছে। তুই রাগারাগি করিস না। তোর কি লাগবে বল? আমি জানি তোর তোর মা মারা গেছে,
এটা আমি কোনোদিনও পূরণ করতে পারবো না। এই শূন্যস্থান কোনোদিন পূরণ হবে না। সবার খরচ আমি বহন করব, তোর সারা জীবনের খরচ আমি বহন করবো। তুই আজীবন কাজ কর, আমার কোনো সমস্যা নেই। কিন্তু প্লিজ তুই এটা নিয়ে আলাদাই করিস। কেন? আমি কাজের লোক, গরিব মানুষ, এর লেগে আমার বিশ্বাস বানাই না। এই 10,000 টাকা দিয়ে আমি পালাইতাম, আর পালাইতাম কই? আপনার গ্রামের বাসা দেন, 8,000 টাকা দেন, আমি টাকা আপনাকে কাম করে আমি শোধ করে দেবো। কেন বিশ্বাস বানাই না? কামের লোক, গরিব মানুষ দেখে বিশ্বাস বানাই। এই আপনাকে দুইজনের লেখা। দেখ ভাই, আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি। আরে প্লিজ একটু বোঝার চেষ্টা কর। উনি তো চলেই গেছেন। দেখ তুই কাজটা কর, আমাদের সুতরানোর একটা সুযোগ দে। কি কইলেন? এত কিছু হওয়ার পরও আপনাকে বাড়িতে আমি কাম করবো? শোনেন স্যার, আপনাকে দিতে পারেন নাই। আপনাকে লেগে আমার মারে হারাইছি। সে কিনা আমার এই পৃথিবীতে আপন বলতে একটা মানুষই ছিল, সে মানুষটারও আমি হারাই ফেলছি। তারপরে কোন দিন আপনাকে মতো মানুষের বাড়িতে আমি আর 1 মিনিটও থাকবো না। আপনাকে তো দুইজনে আমি পুলিশে দিতাম, কিন্তু আপনাকে নুন খাইছি। আপনাকে চলো টাকা নিয়ে খবরে দেন। ফাইন। ভরসাটাকেই হারাইছে শুধুমাত্র তোমার একটা ভুলের কারণে। আমি বলছি না যে ভুল তোমার একা, ভুল আমারও। আর করাইতে পারলো তার মা। তুমি ঠিক করবে, একদমই ঠিক করো নাই তুমি। আলিফ, হ্যাঁ, তুমি তোমার নিজের স্বার্থ হাসিল করার জন্য, তোমার যদি মনে হয় যে এখানে কিছু দিলে তোমার ক্ষতি হবে, তাহলে তুমি সেখানে কিছুই দিবা। তার মাকে হারাইছে, আর কিছু